নির্বাচনী নির্ঘণ্ট বেজে গেছে এবং 19 তারিখ থেকে মানে 19শে এপ্রিল থেকে নির্বাচন শুরু। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন যাদবপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। অনির্বাণ দা, নমস্কার ক্লাউড নেটওয়ার্কে। যে বিষয়ে যাব, একদম দীর্ঘদিন ধরে অপেক্ষা করা হচ্ছিল কবে নির্বাচন কমিশন ডেট বলবেন। নির্ঘণ্ট বেজে গেছে, 19শে এপ্রিল থেকে প্রায় ভোট শুরু এবং 7 দফায় এই নির্বাচন হবে, কি বলবেন? না, খুব ভালো। দেখুন, এই বিশেষ করে গত এক দশকে এই যে 2014 ইলেকশন হলো, 2019-এর হলো, এবার 24, এই তিনটে ইলেকশন আস্তে আস্তে কিন্তু ভারতের এই ইলেকশন পদ্ধতি একটা মডেল হয়ে উঠছে সারা পৃথিবীর জন্যে। এবং সেই জন্যে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা মনে করি, সবসময় এটা শুধু মনে করি না, এটা আমাদের অনুভূতি, আমরা সেইভাবে কাজ করি ইলেকশনের সময়। ইলেকশন হচ্ছে একটা গণতন্ত্রের উৎসব, এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সবসময়, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন। এবং এই গণতন্ত্রের উৎসবে যত বেশি করে আমরা আরও সক্রিয় হতে পারি, আমাদের বিষয়গুলো মানুষের কাছে নিয়ে যেতে পারি, এটা একটা ইউনিক অপরচুনিটি যে মানুষের সাথে সংযোগ। এবং মানুষের সারা বছর আমরা করি, কিন্তু এই সময়টা একটা ইন্টেন্স সংযোগ মানুষের সাথে। এবং আমি আশা করি যে পশ্চিমবঙ্গে যারা শাসক দল, তারা এই গণতন্ত্রের উৎসব তারা কিছু মানে না, গণতন্ত্রই মানে না, একেবারে একটা অ্যান্টি ডেমোক্রেটিক একটা অ্যাটিটিউড। কিন্তু আমি আশা করব যে তারা সবাইকে, সব দলকে তাদের প্রচার করার, তাদের তাদের নিজের মত ব্যক্ত করার, মানুষের কাছে যাওয়ার, তারা যাতে কোনো রকম বাধা দেবে না এবং সেটা যাতে সুন্দরভাবে তারা সবাই যাতে করতে পারে। একটা বিষয়, আপনার উল্টো দিকে যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ তৃণমূলের তরফ থেকে এবং সিপিএমের তরফ থেকে সৃজন, কি বলবেন? দুজনই একদম উঠতি এবং তরুণ, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা হাড্ডাহাড্ডি লড়াই, কি মনে হয়? না, ভালো তো, মানে ভালো ক্যান্ডিডেট যে যার দল মনে করেছেন তারা দিয়েছেন। এবং তরুণ, সেই জন্যে তাদের আগামী দিনের, তারা তরুণদের জন্য কি করতে চান সেই রোডম্যাপটা তাদের দেওয়া উচিত। যারা শাসক দল এই রাজ্যে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন, তার বলা উচিত যে গত 12 বছরে তারা এই রাজ্যের তরুণদের জন্য কি করেছেন, কর্মসংস্থার জন্য কি করেছেন, স্কিলিংয়ের জন্য কি করেছেন, ইনভেস্টমেন্টের জন্য কি করেছেন, বিশেষ করে ইউথ, পশ্চিমবাংলার যুবক যুবতীদের জন্য কি করেছেন, সেই রিপোর্ট কার্ড তাদের দেওয়া উচিত মানুষের কাছে গিয়ে, আমার মনে হয়। কিন্তু সায়নী ঘোষ, তিনি অ্যাক্ট্রেস ছিলেন, একটা জায়গা থেকে তিনি এসেছেন, তার একটা ফ্যান ফলোয়ার্স বা ফেম আছে, সেই জায়গায় কি কিছুটা এগিয়ে থাকবে, কি মনে হয়? না, অ্যাক্ট্রেসদের তো ফ্যান ফলোয়িং থাকেই, সেটা তো কোনো, ইট ইজ নাথিং আনন্যাচারাল। ফ্যান ফলোয়িং ন্যাচারালি অ্যাক্ট্রেসদের রয়েছে। আমি আর নায়ক আর নায়িকার তো আমি গায়কও না, নায়কও না, সাধারণ মানুষ নিশ্চয়ই দেখে বিবেচনা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন এবং ব্রিগেডেও দেখলাম জনগর্জন সভা হলো, তিনি বলছেন বিজেপি যাদের প্রার্থী করে, উৎকৃষ্ট যারা, তাদের তৃণমূল থেকে নিয়ে গিয়ে বিজেপি প্রার্থী করে, বিজেপির প্রার্থী করার লোক নেই, কি বলবেন? শওকত মোল্লা শাহজাহানের থেকেও কি উৎকৃষ্ট? ওটা একটু উনি উত্তরটা দিক। এবং ব্রিগেডে তো সেই জনগর্জনে র্যাম্প লাগাতে হয়েছিল লোক টানার জন্যে, পুরো ব্রিগেড তো খালি ছিল। এই দলটাই উৎকৃষ্ট হয়ে গেছে, এই দলটা উচ্ছন্নে যাচ্ছে। কিন্তু আমার কথা হলো যে দলে শাহজাহান শেখের মতন একজন ব্যক্তিত্ব, যাকে তারা খুব মহান মনে করেন, এবং যাকে সার্টিফিকেট একজন মহিলা মুখ্যমন্ত্রী দিচ্ছে যে খুব পপুলার লিডার এবং সে মানুষের খুব ভালো করেছে, সেই দলের অন্য দলের সম্বন্ধে কমেন্ট না করাই ভালো। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই তো দল এবার সবে শুরু করেছে, তাদের দলটা তো 98 থেকে চলছে। প্রবলেমটা হলো অভিষেক বাবু এই তৃণমূল কংগ্রেসকে যারা যারা দাঁড় করিয়েছেন, তাদেরকে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বার করার একটা তার প্রবণতা। অর্থাৎ পুরনো যারা সংঘর্ষ করে, বামফ্রন্টের বিরুদ্ধে সংঘর্ষ করে, তার পিসির সাথে কাঁধে কাঁধে মিলিয়ে এই দলটাকে দাঁড় করিয়েছিল, অভিষেক বাবু এসে সবাইকে পত্রপাঠ বিদায় করার তার একটা প্রবণতা। অকৃতজ্ঞ একেবারে, তার দলের লোকেরাই বুঝছেন, সেই জন্য আর কি বলবো। কিন্তু বিজেপি যে কেন্দ্র থেকে প্রচুর টাকা পায়, বিজেপি আটকে রেখেছে বা কেন্দ্র সরকার আটকে রেখেছে, কেন্দ্রের বঞ্চনা, এই নিয়েও কিন্তু তিনি প্রত্যেক দিন মঞ্চে উঠছেন, প্রত্যেক দিন বলছেন। এবং শুধু তাই নয়, রাজ্যেও যে টাকা পায় সেই টাকা না দিলে রাজ্য সরকার সেই টাকা দেবে, কি বলবেন? এই যে পুরো তালিকা রয়েছে, সঙ্ঘীয় ঢাঁচামতে কেন্দ্র এবং রাজ্য
তার একটা কন্ট্রিবিউশনের রেশিও থাকে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যে তার ভাগের টাকাটা কোনো দিন ঠিকমতো দেয়নি বা দিতে অস্বীকার করেছে। সেই জন্য অনেক রেলের প্রজেক্ট আটকে আছে, বিভিন্ন প্রজেক্ট আটকে আছে, এয়ারপোর্টের প্রজেক্ট আটকে আছে, কানেক্টিভিটির প্রজেক্ট আটকে আছে। কেননা ওই যে রাজ্য তার ভাগ সেটা সে দিতে চাইছে না বা দিতে অস্বীকার করছে। অর্থাৎ এমন একটা দল এই রাজ্যে যে দলের কোনো ফেডারেল স্ট্রাকচারের প্রতি কোনো রকম আস্থা নেই, তারা ফেডারেল স্ট্রাকচার মেনেই চলতে চাইছে না, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবে না। কোথাকার আইন? যে কোনো একটা ছোট গ্রান্টও সরকার থেকে যদি আসে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়। এরা কেন্দ্র সরকারের টাকা ব্যবহার করে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবে না। এবং এরা যে লক্ষ্মী ভাণ্ডারটা দিচ্ছে, সেদিনকে আমাকে মহিলারা ঘিরে ধরেছে, বলছে 500 টাকার লক্ষ্মী ভাণ্ডার আসছে, তার মধ্যে থেকে 190 টাকা আমাকে পার্টির লোকেদের দিয়ে দিতে হচ্ছে। বাড়িয়েছে সেটা 1000 করেছে। ওই তাহলে ওই রেশিওটা বুঝে নিন, ওই 500-তে 190, 1000-এ তাহলে কত হবে? ও কাটমানিটা তো দিতে হচ্ছে। সিমিলারলি কেন্দ্র থেকে যা যা টাকা এই আমফানের রিলিফ এখনও এই জেলাতেই, মনোরঞ্জন দা, এই জেলাতেই আমফানের রিলিফ আমি ঘুরে দেখেছি, এখনও অবধি পৌঁছয়নি তাদের কাছে। অর্থাৎ তাহলে কারা রিলিফ নিল? আমরা আমফানের সময় দেখিনি যাদের বাড়ি ইনট্যাক্ট, একেবারে কংক্রিট বাড়ি, আরসিসি স্ট্রাকচার, তারাও আমফানের ক্ষতিপূরণ পেয়েছে। তা আমার মনে হয় যে ওই জনগর্জন টর্জন না করে নিজেদের একটু ইন্ট্রোস্পেক্ট করা উচিত, যে একটা ব্রেজেনলি কেন্দ্রের টাকা এইভাবে মানে 9-6 করা। মিড ডে মিল স্কিমে 100 কোটির সেখানে হচ্ছে, সেখানেও স্ক্যাম, 100 কোটির স্ক্যাম। কোনো দিন টিকটিকি, কোনো দিন আরশোলা, কোনো দিন ইঁদুর। এবং কেন্দ্রীয় সরকার যদি অ্যাজ মাচ অ্যাজ অ্যাকাউন্টেবিলিটি চাইছে, তাতে তারা একেবারে রেগে যাচ্ছে, হই হই করছে। একটা বিষয়ে যাব যে শেখ শাহজাহান, মানে আমরা দেখেছি অনুব্রতের রাইস মিলে কোটি কোটি টাকার দামি দামি গাড়ি, লক্ষ লক্ষ গাড়ি। আবারও কিন্তু আইসক্রিম ফ্যাক্টরি থেকে শেখ শাহজাহানের সেই লক্ষ লক্ষ টাকার গাড়ি বেরোচ্ছে, এবং সবথেকে বড় কথা তার ভাইকেও কিন্তু সমন পাঠানো হয়েছে। এই যে বিষয়গুলো ঘটছে, শেখ শাহজাহানের দৌরত্ব, কি বল? দেখুন, এইটাই হচ্ছে তৃণমূলের মডেল। মানে শেখ শাহজাহান একজন, এইরকম ছোট বড় মাঝারি বহু শেখ শাহজাহান রয়েছে ছড়িয়ে ছিটিয়ে সারা রাজ্যে। এবং এতটাই এই দলের মধ্যে কোনো শৃঙ্খলা, কোনো নীতি বা কোনো এথিক্স নেই যে এই ধরনের শেখ শাহজাহানরা তারা মেন স্ট্রিমে এসে গেছে। এই দলের তারা নিয়ন্ত্রণ করছে, তারা এলাকা নিয়ন্ত্রণ করছে, সেখানে তারা প্রশাসন, তারা পুলিশ, সবটাই তারা নিয়ন্ত্রণ করছে। এই দল তাদেরকে মেন স্ট্রিমে আসতে দিয়েছে এবং তারা এই দলের নেতৃত্বকেও ডিকটেট করতে পারে। কেন? তারাই তোলাটা তোলে, তারা রিসোর্সেস তোলে। সেম মডেল অনুব্রত মণ্ডলের যে মডেল বোলপুরে চলতো, বীরভূমে চলতো, সেম মডেল সন্দেশখালিতে শাহজাহান, এ আমরা জানি বলে। এই সেম মডেল শৌকত মোল্লা, এই সেম মডেল আরাবুল, এটা একটা পুরো একটা মডেল। এবং এই রকম ছোট বড় সারা রাজ্যে ছড়িয়ে রয়েছে। তারাই কিন্তু সাহস পায় সন্ত্রাস করার। একদম শেষ প্রশ্নে যাব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী যেভাবে পড়ে গেলেন এবং তারপরে দেখলাম তড়িঘড়ি এসএসকেএম থেকে একটা স্টেটমেন্ট পাল্টে দেওয়া হলো বা চেঞ্জ করা হলো। এই যে বিষয়গুলো ঘটছেন, যে পুশ ফ্রম বিহাইন্ড, তারপরে চেঞ্জ করা হলো, কি বলবেন একটা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়? এটা খুবই চিন্তাজনক এবং ইট ইজ ভেরি আনফর্চুনেট। আফটার অল শি ইজ এ চিফ মিনিস্টার। এবং তাহলে তিনি পড়ে গেলেন এবং বলছেন পুশ ফ্রম বিহাইন্ড। এটা আমাদের সবার জন্য কিন্তু একটি উদ্বেগজনক পরিস্থিতি। শি ইজ ওয়ান অফ দ্য হায়েস্ট প্রোটেক্টি, ক্যাটাগরি প্রোটেক্টি, Z+। তাহলে তার এই জিনিস হলো কেন? 1, 2 হলো, মানে আমি অবাক। দেখুন, তিনি আফটার অল শি ইজ একজন মহিলা মুখ্যমন্ত্রী, একজন মহিলা, অ্যান্ড শি ইজ দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট। তাকে একটা হুইল চেয়ারে করে বসিয়ে নিয়ে যাওয়া হলো, তাকে ওই রকমভাবে হসপিটাল বেডে তার ছবি তোলা হলো, সেই ছবিগুলোকে ভাইরাল করা হলো। কারা করছে এই জিনিস? এটা তো মুখ্যমন্ত্রীকে অপমান করা, এটা তার চেয়ারকে অপমান করা। শি ইজ আফটার অল দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট। আমাদের যাই মতবিরোধ থাকুক না কেন, এগুলো তদন্ত হওয়া উচিত। কে নির্দেশ দিয়েছিল? কিভাবে তিনি ধাক্কা, মানে ওনার প্রেশার, এগুলো সব মাপা হলো, 2 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো, তাকে কোনো অবজারভেশনে রাখা হলো না, আবার হুইল চেয়ারে করে তাকে পাঠিয়ে দেওয়া হলো। আমার মনে হয় এটা খুব খারাপভাবে হ্যান্ডেল হয়েছে। তার শরীরের প্রতি এটা অন্যায় হয়েছে এবং তার নিজের একটা পার্সোনার প্রতি অন্যায়। আফটার অল এত দশক ধরে তিনি এখানে বাংলার একজন নেত্রী,
তাকে এইভাবে একটা করা কারা করেছে, তাহলে কারা নিয়ন্ত্রণ করছেন তার চারপাশের সব অ্যাক্টিভিটি? মধ্যেই লালবাজারে একটি টিম তৈরি করা হয়েছে এই ঘটনার তদন্ত করার জন্য। 24 ঘন্টার ওপরে হয়ে গেছে, এখনো কিন্তু তাদের তরফ থেকে কিছু জানান। সেই জন্যই তদন্ত হওয়া উচিত। মানে একজন মুখ্যমন্ত্রীকে পেছন থেকে কে ধাক্কাটা দিল, কে? মানে এটা তো বাড়ির ভেতর হলেও আমাদের বুঝতে হবে, ব্যক্তিগত যাই থাকুক না কেন, কিন্তু দিস শুড বি কেন হাই প্রোটোকল, হাই সিকিউরিটি। হাই প্রোটোকল, হাই সিকিউরিটি। তারপর আমার আর একটা ইস্যু হচ্ছে, তার কোনো ইমিডিয়েট মেডিকেল টিম ইউনিট কেন থাকে না মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে? তাকে কেন ইমিডিয়েটলি অ্যাটেন্ড করেনি? তাকে সেখান থেকে এসএসকেএমে নিয়ে আসতে হলো কেন? আগে ওখানে ফার্স্ট এড করবে, রক্ত বন্ধ করবে, তারপর তাকে নিয়ে যাবে। এই প্রশ্নগুলো থেকেই যায়, ভেরি আনফর্চুনেট। শেষভাবেই জিজ্ঞাসা করছি, মুখ্যমন্ত্রী যেহেতু এই পরিস্থিতি, কি বলবেন রাজ্যের নিরাপত্তা তাহলে কোথায়? না দেখুন, রাজ্যের নিরাপত্তা তো নেই। সাধারণ মানুষ, আপনি দেখবেন এখানে আমাদের অনেক মহিলা মোর্চার যারা রয়েছেন, কার্যকর্তা যারা এসছেন, তারাও নিজেরাও বলছেন সন্ত্রাসের কথা, ভয়ের কথা। ওভারঅল রাজ্যে ল অ্যান্ড অর্ডার ইজ ইন আ ভেরি শেকি গ্রাউন্ড, এটা সার্টেন। কতটা আশাবাদী এবং কিভাবে এখনো হাতে সময় আছে, মানে কি পরিকল্পনা, কিভাবে এগোবে? আমি 100% আশাবাদী, এবং বিভিন্ন প্রোগ্রাম প্ল্যান করে আমরা এগোবো আমাদের মানুষের কাছে পৌঁছানোর বিভিন্ন পদ্ধতি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পৌঁছাবো। অসংখ্য ধন্যবাদ অনির্বাণ দা। ধন্যবাদ।